সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে বইটির নবম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। মাহমুদের ইতিহাস নূতন করে বলার প্রয়োজন নেই, কিন্তু তার সভাপণ্ডিত আল বিরুনির কথা বাদ দেবার উপায় নেই। পৃথিবীর ইতিহাসে ৬ জন পণ্ডিতের নাম করলে আল বিরুনির নাম করতে হয়। সংস্কৃত আরবি অভিধান ব্যাকরণ সে যুগে ছিল না, এখনও নেই। আল বিরুনি ও ভারতীয় ব্রাহ্মণগণের মধ্যে কোনো মাধ্যম ভাষা ছিল না। তৎসত্ত্বেও এই মহাপুরুষ কি করে সংস্কৃত শিখে হিন্দুর জ্ঞান, বিজ্ঞান, দর্শন, জ্যোতিষ, কাব্য, অলঙ্কার, পদার্থবিদ্যা, রসায়ন সম্বন্ধে তাহা কি হিন্দ নামক বিরাট গ্রন্থ লিখতে সক্ষম হয়েছিলেন, সে এক অবিশ্বাস্য প্রহেলিকা। একাদশ শতাব্দীতে আল বিরুনি ভারতবর্ষের সংক্ষিপ্ত বিশ্বকোষ লিখেছিলেন। প্রত্যুত্তরে আজ পর্যন্ত কোনো ভারতীয় আফগানিস্তান সম্বন্ধে পুস্তক লেখেননি। এক দারাশিকো ছাড়া আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আরবি ও সংস্কৃতে এরকম অসাধারণ পাণ্ডিত্য দেখাতে পারেননি। এই বিংশ শতকেই কটি লোক সংস্কৃত আরবি দুই জানেন আঙুলে গুণে বলা যায়। ভারতবর্ষের পাঠান তুর্কি সম্রাটেরা আফগানিস্তানের দিকে ফিরেও তাকাননি, কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষের সংস্কৃতিগত সম্পর্ক কখনো ছিন্ন হয়নি। একটা উদাহরণ দিলেই যথেষ্ট হবে। আলাউদ্দিন খিলজির সভাকবি আমির খুসরু ফার্সিতে কাব্য রচনা করেছিলেন। তার নাম ইরানে কেউ শোনেননি, কিন্তু কাবুল কান্দাহারে আজকের দিনেও তার প্রতিপত্তি হাফিজ সাদির চেয়ে কম নয়। ইশকিয়া কাব্যে দেবাল দেবী ও খিজর খানের প্রেমের কাহিনী পড়েননি এমন শিক্ষিত মৌলবি আফগানিস্তানে আজও বিরল। আফগানিস্তান, বিশেষ করে গাজনির দোত্তে উত্তর ভারতবর্ষে ফার্সি ভাষা, তার সাহিত্য সম্পদ, বাইজেন্টাইন সেরাসিন, ইরানি স্থাপত্য, ইতিহাস লিখন পদ্ধতি, ইউনানি ভেষজ বিজ্ঞান, আরবি ফার্সি শাস্ত্রচর্চা ইত্যাদি প্রচলিত হয়ে নূতন নূতন ধারা বয়ে নব বিকাশের পথে এগিয়ে চলল। একদিন আফগানিস্তান গ্রিক ও ভারতবাসীকে মিলিয়ে দিয়ে গান্ধার কলার সৃষ্টি করতে সাহায্য করেছিল। পাঠান তুর্কি যুগে সেই আফগানিস্তান আরব ইরানের সঙ্গে ভারতবর্ষের হাত মিলিয়ে দিল। তারপর তৈমুরের অভিযান। তৈমুরের মৃত্যুর পর তার বংশধরগণ সামারকান্দ ও হিরাতে নূতন শিল্প প্রচেষ্টায় আত্মনিয়োগ করেছিলেন, কিন্তু আফগানিস্তানের হিরাত অতি সহজেই তুর্কিস্তানের সামারকান্দকে ছাড়িয়ে গিয়েছিল। তৈমুরের পুত্র শাহরুখ চীন দেশ থেকে শিল্পী আনিয়ে ইরানিদের সঙ্গে মিলিয়ে হিরাতে নবীন চারুকলার পত্তন করেন। তৈমুরের পুত্রবধূ গওহর শাদ শিক্ষাদীক্ষায় রানী এলিজাবেথ ক্যাথরিনের চেয়েও কোনো অংশে ন্যূন ছিলেন না। তার আপন অর্থে তৈরি মসজিদ মাদ্রাসা দেখে তৈমুরের প্রপৌত্র বাবুর বাদশাহ চোখ ফেরাতে পারেননি। এখনও আফগানিস্তানে যেটুকু দেখবার আছে সে ওই হিরাতে। যে কয়টি মিনার ইংরেজের বর্বরতা সত্ত্বেও এখনও বেঁচে আছে, সেগুলো দেখে বোঝা যায় মধ্য এশিয়ার সর্বকলা শিল্প কি আশ্চর্য প্রাণ বলে সম্মিলিত হয়ে এই অনুর্বর দেশে কি অপূর্ব মরুদ্যান সৃষ্টি করেছিল। আল বিরুনির পর গওহর শাদ, তারপর বাবুর বাদশাহ। শ্বেতাঙ্গ পণ্ডিতের নির্লজ্জ জাত্যভিমানের চূড়ান্ত প্রকাশ হয় যখন সে বাবুরের আত্মজীবনী অপেক্ষা জুলিয়াস সিজারের আত্মজীবনীর বেশি প্রশংসা করে। কিন্তু সে আলোচনা উপস্থিত মুলতবি থাক। আফগানিস্তান ভ্রমণে যাবার সময় একখানা বই সঙ্গে নিয়ে গেলেই যথেষ্ট। সে বই বাবুরের আত্মজীবনী। বাবুর কান্দাহার, গাজনি, কাবুল, হিরাতের যে বর্ণনা দিয়েছেন তার সঙ্গে আজকের আফগানিস্তানের বিশেষ তফাৎ নেই। বাবুর ফারগানার রাজা নন, আফগানিস্তানের শাহানশাহ নন, দিল্লির সম্রাটও নন। আত্মজীবনীর অক্ষরে অক্ষরে প্রকাশ পায় বাবুর এসবের অতীত অত্যন্ত সাধারণ মাটির গড়া মানুষ। হিন্দুস্থানের নববর্ষার প্রথম দিনে তিনি আনন্দে অধীর, জালালাবাদের আখ খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। সেই আখ আপন দেশ ফারগানায় পোতবার জন্যে টবে করে হিন্দুকুশের ভেতর দিয়ে চালান করেছেন। আর ঠিক তেমনি হিরাত থেকে গওহর শাদের জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা টবে করে নিয়ে এসে দিল্লিতে পুঁতে ভাবছেন এর ভবিষ্যৎ কি, এ তরু মঞ্জুরিত হবে তো?
হয়েছিল তাজমহল। বাবুর ভারতবর্ষ ভালোবাসেননি, কিন্তু গভীর অন্তর্দৃষ্টি ছিল বলে বুঝতে পেরেছিলেন ফারগানা কাবুলের লোভে যে বিজয়ী বীর দিল্লির তাখ্ত ত্যাগ করে সে মূর্খ। দিল্লিতে নূতন সাম্রাজ্য স্থাপনা করলেন তিনি আপন প্রাণ দিয়ে, কিন্তু দেহ কাবুলে পাঠাবার হুকুম দিলেন মরবার সময়। সমস্ত কাবুল শহরে যদি দেখবার মতো কিছু থাকে তবে সে বাবুরের কবর। হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, নবমৌর্য সাম্রাজ্য। নাদির উত্তর ভারতবর্ষ লণ্ডভণ্ড করে ফেরার পথে আফগানিস্তানে নিহত হন। লুণ্ঠিত ঐশ্বর্য আফগান আহমদ শাহ আবদালির সাদ্দোজায় দুররানির হস্তগত হয়। 1747 সালের সমস্ত আফগানিস্তান নিয়ে সর্বপ্রথম নিজস্ব রাজবংশ প্রতিষ্ঠিত হল। 1761 সালে পানিপথ, 1793 সালে শিখদের নবজীবন। ইতিমধ্যে মহাকাল শ্বেতবর্ণ ধারণ করে ভারতবর্ষে তাণ্ডবলীলা আরম্ভ করেছে। ভারত আফগানের ইতিহাসে এই প্রথম এক জাতের মানুষ দেখা দিল যে এই দুই দেশের কোনো দেশকেই আপন বলে স্বীকার করল না। হে যেন চিরস্থায়ী তৈমুর নাদির। 19 এবং 20 শতকে ইংরেজ হয় আফগানিস্তান জয় করে রাজ্য স্থাপনা করার চেষ্টা করেছে, নয় আফগান সিংহাসনে আপন পুতুল বসিয়ে রুশের মোকাবেলা করার চেষ্টা করেছে। কিন্তু আফগানিস্তান জয় করা কঠিন না হলেও দখল করা অসম্ভব, বিশেষত কাফির ইংরেজের পক্ষে। আফগান মোল্লার অজ্ঞতা তার পাহাড়েরই মতো উঁচু, কিন্তু ইংরেজকে সে বিলক্ষণ চেনে। ইংরেজের পরম সৌভাগ্য যে 1857 সালে আমির দোস্ত মুহাম্মদ ইংরেজকে দোস্তি দেখিয়েছিলেন। তার চরম সৌভাগ্য যে 1915 সালে রাজা মহেন্দ্র প্রতাপ আমির হাবিবুল্লাহকে ভারত আক্রমণে উৎসাহিত করতে পারেননি, কিন্তু 3 বারের বার বেল টাকে পড়ল। আমানুল্লাহ ইংরেজকে সামান্য উত্তম মধ্যম দিয়েই স্বাধীনতা পেয়ে গেলেন। তাই বোধহয় কাবুলিরা বলে খুদাদাত আফগানিস্তান, অর্থাৎ বিধিদত্ত আফগানিস্তান। জিন্দাবাদ খুদাদাত আফগানিস্তান। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজামোল্লা গ্রামে। বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম। অধ্যক্ষ জিরার যাতে ফরাসি, কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুশ থেকে খুন খারাপি, অর্থাৎ তিনি হারফান মৌলা বা সকল কাজের কাজী। জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বৎসা করে কাটান। কাবুলে এরই নাম কাজ। অরভোয়া, বিকেলে দেখা হবে বলে চলে গেলেন। কাবুল শহরে আমি 2টি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান, দ্বিতীয়টির কথা সময়ে এলে হবে। পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলুম 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলুম লম্বায় মিলিয়ে চওড়াই। 2খানা হাত হাঁটু পর্যন্ত নেবে এসে আঙুলগুলো 2 কাঁধে মর্তমান কলা হয়ে ঝুলছে। পা 2খানা ডিঙি নৌকার সাইজ। কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। এ কান ও কান জোড়া মুখ, হাঁ করলে চড়াচড়ি কলা গিলতে পারে। এবড়ো থেবড়ো নাক, কপাল নেই। পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর হল না, তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটও কান অবধি পৌঁছবে। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিড়ে ফেড়ে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। 2 গাল কে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে। কিন্তু কার এমন বুকের পাটা? রুশও তো মাখবার কথা নয়। পরনে শিলওয়ার কুর্তা আর ওয়াস্কেট। চোখ দুটি দেখতে পেলুম না। সে যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। গুরুজনের দিকে তাকাতে নেই, আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি। 2 চিনে মাটির ডাবরে যেন 2 পান্তুয়া ভেসে উঠেছে। জরিপ করে ভরসা পেলুম, ভয়ও হলো।
এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনেরই মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে। কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায় তবে? কোনো একটা হদিশের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলুম। হঠাৎ মনে পড়ল দার্শনিক দ্বিজেন্দ্রনাথকে কুইনিন খেতে অনুরোধ করা হলে তিনি বলেছিলেন, কুইনিন জ্বর সারাবে বটে, কিন্তু কুইনিন সারাবে কে? কুইনিন সরাবে কে? তিনি কুইনিন খাননি। কিন্তু আমি মুসলমান, হিন্দু যা করে তার উল্টো করতে হয়। তদ্দণ্ডে আব্দুর রহমান আমার মেজর ডোমো, শেফ দ্য কুইজিন, 5 ফরমাস বর্দার তিনেককে 3 হয়ে একরার নামা পেয়ে বিড়বিড় করে যা বলল, তার অর্থ আমার চাশম, শির ও জান দিয়ে হুজুরকে খুশ করার চেষ্টা করব। জিজ্ঞেস করলুম, পূর্বে কোথায় কাজ করেছ? উত্তর দিল, কোথাও না, পল্টনে ছিলুম, মেসের চার্জে। 1 মাস হলো খালাস পেয়েছি। রাইফেল চালাতে পারো? একগাল হাসল। কি কি রাত্রে জানো? পোলাও, কুরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞাসা করলুম, ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরি করার কল আছে? কিসের কল? আমি বললুম, তাহলে বরফ আসে কোত্থেকে? বলল, কেন, ওই পাগমানের পাহাড় থেকে। বলে জানলা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। তাকিয়ে দেখলুম যদিও গ্রীষ্মকাল, তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললুম, বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? বলল, না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়। এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। বুঝলুম খবর টবরও রাখে। বললুম, তা আমার হাঁড়ি কুড়ি বাসনকোসন তো কিছু নেই, বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো। রাত্রিরে রান্না আজ আর বোধহয় হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, আর সকালবেলা চা দিও। টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতেই আমি কাবুল রওনা হলুম। 2.5 মাইল রাস্তা, মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছব। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। জিজ্ঞেস করলুম, এত বোঝা বইবার কি দরকার ছিল? একটা মুটে ভাড়া করলেই তো হতো। যা বলল তার অর্থ এই, সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে? আমি বললুম, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি। বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে। তার ভিতর তেল, নুন, লাকড়ি সবই দেখতে পেলুম। আমি ফের চলতে আরম্ভ করলে বললে, সাহেব, রাত্রে বাড়িতেই খাবেন। যেভাবে বলল তাতে অচিন দেশের নির্জন রাস্তায় গাঁই গুই করা যুক্তিযুক্ত মনে করলুম না। হ্যাঁ হ্যাঁ, হবে হবে বলে কি হবে ভালো করে না বুঝিয়ে হনহন করে কাবুলের দিকে চললুম। খুব বেশি দূর যেতে হলো না। লাবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর পাড়ে পৌঁছতে না পৌঁছতেই দেখি মসিয়ে জিরার টাঙ্গা হাঁকিয়ে টকবগাবক করে বাড়ি ফিরছেন। কলেজের বড় কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ 2-1 প্রস্থ ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগত ও হাতিয়ারের প্রয়োজন, সে দুটোর একটাও তোমার নেই। বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাগজ হচ্ছে তর্ক না করা। বিশেষ করে যখন বসের উত্তমার্ধ তাঁরই পাশে বসে উই সার্টেনমা এভিদামা অর্থাৎ অতি অবশ্য, সার্টেনলি, এভিডেন্টলি বলে তার কথায় সায় দেন। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আঁতাত হয়েছিল। শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি নিত্যি, ঘরে ঘরে। বাড়ি ফিরে গিয়ে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল, এবং আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলুম সেহরির সময় অর্থাৎ রাত 2টোয় খাবার জুটলেও জুটতে পারে।
তন্দ্রা লেগে গিয়েছিল। শব্দ শুনে ঘুম ভাঙল। দেখি আব্দুর রহমান মোগল তাসবিরের গাড়ু বদনার সমন্বয় আফতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে। মুখ ধুতে গিয়ে বুঝলুম, যদিও গ্রীষ্মকাল, তবু কাবুল নদীর বরফ গলা জলে মুখ কিছুদিন ধরে ধুলে আমার মুখও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচুর টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান খান এককালে মিলিটারি মেসের চার্জে ছিলেন। ডাবর নয়, ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাথে শেরখানেক দুম্বার মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিসমিস লুকোচুরি খেলছে। এক কোণে একটি আলু অপাঙ্ক্তেয় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। আরেক প্লেটে গোটা আষ্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব। বারকোষ পরিমাণ থালায় এক ঝুড়ি কোফতা পোলাও, আর তার উপরে বসে আছে একটি আস্ত মুরগির রোস্ট। আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে এসে অভয়বাণী দিল, রান্নাঘরে আরও আছে। একজনের রান্না না করে কেউ যদি 3 জনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরও আছে, তখন আর কি করার থাকে? অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজেই গড়পড়তা বাঙালির চেয়ে কিছু কম খাইনি। তার উপর অদ্য রজনী প্রথম রজনী, এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র যেরকম তন্ময় হয়ে মরা কাটা দেখে, সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল। আমি বললুম, ব্যাস, উৎকৃষ্ট রেঁধেছ আব্দুর রহমান। আব্দুর রহমান অন্তর্ধান। ফিরে এলো এক হাতে এক থালা ফালুদা নিয়ে। আমি সবিনয়ে জানালুম যে আমি মিষ্টি পছন্দ করি না। আব্দুর রহমান পুনরপি অন্তর্ধান। আবার ফিরে এলো এক ডাবর নিয়ে, পেঁজা বরফের গুঁড়ায় ভর্তি। আমি বোকা বনে জিজ্ঞাসা করলুম, এ আবার কি? আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙুর। মুখে বলল, বাগেবালার বারকি আঙুর, তামাম আফগানিস্তানে মশহুর। বলেই একখানা সসারে কিছু বরফ আর গোটা কয়েক আঙুর নিয়ে বসল। আমি আঙুর খাচ্ছি, ও ততক্ষণে একটা একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরোয় ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষে। মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি নেবু পাথরের শিলে ঘষেন। বুঝলুম, বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙুর যথেষ্ট হিম হয়নি বলে এই মোলায়েম কায়দা। ওদিকে তালু আর জিবের মাঝখানে একটা আঙুরে চাপ দিতেই আমার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিনঝিন করে উঠছে। কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনিব নিতান্ত জঙ্গলি, তাই খাইবার পাসের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আষ্টেক গিললুম, কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না। ক্ষান্ত দিয়ে বললুম, যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবারে তুমি গিয়ে ভালো করে খাও। কার গোয়াল কে দেয় ধুঁয়ো। এবারে আব্দুর রহমান এলেন চায়ের সরঞ্জাম নিয়ে, কাবুলি সবুজ চা। পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়। সে চায়ে দুধ দেওয়া হয় না। প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও না, তারপর ওই রকম তৃতীয় চতুর্থ। কাবুলিরা পেয়ালা 6 খায়, অবশ্য পেয়ালা সাইজে খুব ছোট, কফির পাত্রের মতো। চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্যে বেরিয়ে গেল। ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দিই, না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে। আস্ত উটের রোস্টটা হয়তো দিতে ভুলে গিয়েছে। ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির। এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট, অন্য হাতে হাতুড়ি। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগলো। এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। কে বলল পছন্দ হয়নি? তবে ভালো করে খেলেন না কেন? আমি বিরক্ত হয়ে বললুম, কি আশ্চর্য, তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি, তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভব?
আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগলো। তারপর আপন মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ। পানি তো পানি নয়, সে যেন গলানো পাথর। পেটে গিয়ে এক কোণে যদি বসলো, তবে ভরসা হয় না আর কোনোদিন বেরোবে। কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশবাজির হলকা। মানুষের খিদে হবেই বা কি করে? আমার দিকে না তাকিয়ে তারপর জিজ্ঞেস করল, হুজুর কখনো পানশির গিয়েছেন? সে আবার কোথায়? উত্তর আফগানিস্তান, আমার দেশ। সে কি জায়গা! একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, আবার খিদে পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তেজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায়। শীতকালে সে কি বরফ পড়ে! মাঠ, পথ, পাহাড়, নদী, গাছপালা সব ঢাকা পড়ে যায়। ক্ষেত খামারের কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে। কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না। আহা, সে কি আরাম! লোহার বারকোষে আঙার জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানলার ধারে। বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে পড়ছে পড়ছে, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন ধরে। আপনি বসেই আছেন আর দেখছেন কি রকম বরফ পড়ে। আমি বললুম, 7 দিন ধরে জানলার কাছে বসে থাকব? আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি। ম্লান হেসে বলল, একবার আসুন, জানলার পাশে বসুন, দেখুন। পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান তো রয়েছে। খেই তুলে নিয়ে বলল, সে কত রকমের বরফ পড়ে, কখনো সোজা, কখনো ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো। তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়। কখনো ঘুরঘুরটি ঘন, চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়। কখনো বয় জোর বাতাস, প্রচণ্ড ঝড়। বরফের পাঁজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে। বরফের গুঁড়ো ডাইনে বায়ে উপরে নিচে এলো পাতারই ছুটোছুটি লাগায়। হু হু করে কখনো একমুখ হয়ে তাজি ঘোড়াকে হাড় মানিয়ে ছুটে চলে। কখনো সব ঘুটঘুটে অন্ধকার, শুধু শুনতে পাবেন শোঁ। তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ। সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই, কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে। না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়। তারই উপর জমে উঠবে 6 হাত উঁচু বরফের কম্বল, গাদা গাদা পাঁজা পাঁজা। কিন্তু তখন সে বরফের পাঁজা সত্যিকার কম্বলের মতো ওম দেয়। তার তলায় মানুষকে 2 দিন পরেও জ্যান্ত পাওয়া গিয়েছে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে। সাদা বরফের উপর সে রোশনির দিকে চোখ মেলে তাকানো যায় না। কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, তাই পরে তখন বেড়াতে বেরোবেন। যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন, তাতে এক রত্তি ধুলো নেই, বালু নেই, ময়লা নেই। ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক, মগজ, গলা, বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে। দম নেবেন, ছাতি 1 বিঘত ফুলে উঠবে। দম ফেলবেন, 1 বিঘত নেমে যাবে। এক এক দম নেওয়াতে 1 বছর আয়ু বাড়বে। একবার দম ফেলাতে 100টা বেমারি বেরিয়ে যাবে। তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন, তবে আমি আমার গোপ কামিয়ে ফেলব। আজ যা রান্না করেছিলুম তার ডবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন। আমি বললুম, হ্যাঁ আব্দুর রহমান, তোমার কথাই সই। শীতকালটা আমি পানশিরেই কাটাবো। আব্দুর রহমান গদগদ হয়ে বলল, সে বড় খুশির বাত হবে হুজুর। আমি বললুম, তোমার খুশির জন্য নয়, আমার প্রাণ বাঁচাবার জন্য। আব্দুর রহমান ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকালো। আমি বুঝিয়ে বললুম, তুমি যদি সমস্ত শীতকালটা জানলার পাশে বসে কাটাও, তবে আমার রান্না করবে কে?